সরকার দল আমাদের ঐক্যকে ব্যাহত করার জন্য, ঐক্যকে বাধাগ্রস্ত করার জন্য, 11 দলের শক্তিকে হ্রাস করার জন্য নানাবিধ রিউমার ছড়াচ্ছে সোসাইটিতে, এবং একইভাবে আমাদের মধ্যে এই 11 দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এটা যে শুধুমাত্র এনসিপিকে নিয়ে হচ্ছে তা না, এটা বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসের মাধ্যমেও করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে ইসলামিক সংগঠন বা গোষ্ঠী অথবা হেফাজতে ইসলাম বা অন্যান্য যারা আছে তাদের মাধ্যমে একটা চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস 11 দলীয় ঐক্যে যাতে না থাকে। একইভাবে বিভিন্ন রকমের ট্র্যাপ সৃষ্টি করা হচ্ছে, রিউমার ছড়ানো হচ্ছে যাতে এনসিপিকেও 11 দল থেকে বিচ্যুত করা যায়। 11 দল থেকে যদি 2টা 3টা 4টা দলকে আলাদা করে ফেলা যায় তাহলে সেইটা হবে সরকারের সার্থকতা। প্রধানমন্ত্রীকে ঘিরে যে বক্তব্য দিয়েছিলেন সেটার পরে আপনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আপনার অবস্থান জানান দিয়েছেন এবং আপনি ব্যাখ্যা দিয়েছেন, ওটার প্রকৃত ব্যাখ্যা। তো সেটার পরে বা আগে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানাই নাই আমরা দেখলাম, এইটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। না দেখুন, 15 তারিখ আমার একটি বক্তব্যের একটি শব্দকে কেন্দ্র করে বিএনপি সমর্থক গোষ্ঠী মন খারাপ করেছিল বা অভিমান করেছিল বা রাগ করেছিল, যেভাবেই দেখেন না কেন বিষয়টা। তার পরপরই আমি তাদের যে প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে আমার নাম্বার ছড়িয়ে দেওয়া, আমার সহধর্মিনীর নাম্বার ছড়িয়ে দেওয়া এবং প্রচুর হুমকি আসার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছিল যে সরকার সমর্থক গোষ্ঠী অথবা বিএনপি সমর্থক গোষ্ঠী, যেভাবেই দেখুন না কেন ব্যাপারটা, তারা বিষয়টাকে ভুল বুঝেছে এবং কষ্ট পেয়েছে এবং মন খারাপ করেছে। এই কারণে আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম, করে স্পষ্ট ভাষায় যেটা বলেছি যে আমি আমার বক্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী নই অথবা দুঃখিত নই। বক্তব্যটা আগে যেটা দিতাম, নির্বাচনের আগে থেকে যেটা দিচ্ছি সেটাই আমি বলেছি। একটা শব্দ নিয়ে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়েছে, তো সেই শব্দটা আমি আর ভবিষ্যতে ব্যবহার করব না, এটা আমি কথা দিয়েছি। আনুষ্ঠানিকভাবে এটার জন্য দুঃখ প্রকাশ করেছি বিএনপি সমর্থক গোষ্ঠীর কাছে, কারণ তারা এতটাই ব্যথিত হয়েছিল যে তারা আইনি প্রক্রিয়া অথবা শুধুমাত্র মৌখিক প্রতিক্রিয়া নয়, তারা আমার বাসভবনে হামলা করেছিল, মব সৃষ্টি করেছিল। আমার পঞ্চগড়ের যে বাসভবন সেখানে হামলা করে তছনছ করে দিয়েছে। আমার বাসভবনের সামনে মব সৃষ্টি করে আমার যে যুব জাগপার নেতা জনি নন্দী, সে বাধা দিতে গেলে উল্টা তাকে গ্রেফতার করানোর ব্যবস্থা করেছে, তার বিরুদ্ধে মামলা দিয়েছে। তো এই সব কিছু মিলিয়ে একটা পরিস্থিতিটা একটু উত্তপ্ত হয়ে গিয়েছিল। তো যেহেতু এই শব্দটা নিয়ে তাদের মধ্যে প্রতিক্রিয়া ছিল, আমি প্রেস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে বলেছি আমি দুঃখিত, আমি এই শব্দটা আর ব্যবহার করব না। এইটা আমার মনে হয় ওখানেই শেষ হয়ে গেছে। তবে আমার যেটা চাওয়া ছিল যে যেহেতু আমার বাসভবনের সামনে একটা মব সৃষ্টি হয়েছে, পঞ্চগড়ে আমার কার্যালয়ে এভাবে করে আক্রমণ করা হয়েছে, এবং যেহেতু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র সংসদে দাঁড়িয়ে বারবার বলেছিলেন যে মব সংস্কৃতি থাকবে না, মব কালচার থাকবে না, এবং জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় লন্ডনে থাকতে নিজের ব্যঙ্গাত্মক চিত্র শেয়ার করে বলেছিলেন যে বাক স্বাধীনতা থাকবে, তা আমি আশা করেছিলাম যে সরকারের পক্ষ থেকে এই মবের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে, যেহেতু তারা ওয়াদা করেছিল যে বাক স্বাধীনতা থাকবে এবং মব সংস্কৃতিকে তারা আর অ্যালাউ করবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে এই জাতীয় কোনো কার্যক্রম আমি পরবর্তীতে দেখতে পাইনি। যেমন সাংবাদিকরা প্রেস কনফারেন্স, আপনার মনে থাকার কথা, আমাকে বারবার জিজ্ঞেস করেছিল আমি কোনো মামলার উদ্যোগ নিচ্ছি কিনা, যেহেতু আমার বাসভবনে হামলা হয়েছে, পঞ্চগড় কার্যালয়ে হামলা হয়েছে। আমি তখনও বলেছিলাম আমি মামলা করতে চাই না, আমি বিশ্বাস রাখতে চাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্টের উপর। কিন্তু সেই বিশ্বাসের জায়গা থেকে আমি একটু ব্যথিত হয়েছি, কারণ পরবর্তীতে এইটা নিয়ে আর কোনো পদক্ষেপ তাদের মাধ্যমে দেখা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে এখন কি মামলা করব? না, এখনও মামলা করব না। কারণ দেখুন, আমার বাসার সামনে মব সৃষ্টি করে আমার সহকর্মী যুব জাগপা নেতা জনি নন্দীকে গ্রেফতার করা হয়েছে, এখন পর্যন্ত তিনি জামিন পায়নি। আজকে 18তম দিন, 18 দিন পার হয়ে গেছে, জজ কোর্ট থেকেও কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। এখন আমাদের হাইকোর্টের লড়াইয়ে যেতে হবে। অর্থাৎ আমরা বুঝে গেছি যে আইনের দ্বারস্থ হয়ে আসলে খুব বেশি ন্যায় বিচার, ইনসাফ আমরা পাবো না। এই কারণে বিচারটা আল্লাহর কাছেই দিলাম, আল্লাহর পক্ষ থেকেই বিচার। আপনার বোন দলীয় সভাপতি তাসমিয়া প্রধান সংরক্ষিত আসনে এমপি হয়েছেন। প্রশ্ন হচ্ছে, আপনারা তো জামাতের হয়ে সংরক্ষিত আসন পেয়েছেন, তাহলে আপনাদের ভিন্ন ধারার রাজনীতি করেও উনি সেই পদে থাকবেন, নাকি আপনারা কি জামাতের আদলে রাজনীতি করবেন, নাকি আপনাদের মতো রাজনীতি করবেন? যেহেতু সংরক্ষিত আসনে উনি এমপি হয়েছেন জামাতের
ব্যানারে যদি ব্যাখ্যা দিতেন আপনি আপনার মতো করে। আর একই সঙ্গে যুক্ত করব, শোনা যাচ্ছে এনসিপি আগামী নির্বাচনে তাদের মতো করে লড়বেন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটা খুব চমৎকার, কারণ হচ্ছে দেখুন, এটা আমি ব্যাখ্যা দেওয়ার আসলে প্রয়োজন আছে কিনা জানি না, তারপরেও স্পষ্টভাবে যেটা বলতে চাই, আমরা কিন্তু 11 দলীয় ঐক্য, এখানে জামাত 11 দলীয় ঐক্যের প্রধান শরিক, তাদের নেতৃত্বেই কার্যক্রম চলছে, এটা যেমন সঠিক, একইভাবে জামাত ইসলামের পক্ষ থেকেও 11টা দলকে কিন্তু সমমর্যাদার ভিত্তিতে যার যেটা প্রাপ্য সেইভাবে করেই বিচার করা হয়, বিবেচনা করা হয়। আপনি খেয়াল করবেন, যখন জাতীয় নির্বাচন হয়েছিল আমরা কিন্তু 11 দলীয় নির্বাচনী ঐক্য ছিলাম, তো সেই ঐক্যের জায়গা থেকে জামাত 200+ সিটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, এনসিপি প্রায় 30টাতে করেছিল, মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস 25টার মতো আসনে 22 বা 25টাতে করেছিল। এইভাবে করে যে যার প্রাপ্য নিয়ে করেছিল। শেষ মুহূর্তে এসে যোগ দিয়ে এলডিপিও কিন্তু 7-8টা আসনে ঐক্যের পক্ষ থেকে নির্বাচন করেছিল। এবং যখনই ঐক্যে সমস্যা দেখা দিচ্ছিল আসন বন্টন নিয়ে, আপনার এবং দেশবাসীর মনে থাকার কথা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ঐক্যের বৃহত্তর স্বার্থে আমরা আমাদের যে আসন প্রাপ্য সেটাকে বিসর্জন দিচ্ছি, তার মধ্যে আমি নিজেও ছিলাম। তো আমি যেটা মনে করি, জামাতের পক্ষ থেকেও যেটা বলা হয়েছে, এই যে বিরোধী দলের পক্ষ থেকে যারা সংরক্ষিত নারী আসনে যাচ্ছে, এটা হ্যাঁ, জামাত তাদের যে সিট পেয়েছে সেইটার এগেনস্টে কতগুলো আসন এসেছে, কিন্তু বন্টনটা আমি মনে করি ঐক্যের মতো করে হয়েছে, এটা 11 দলীয় ঐক্যের মাধ্যমে বন্টন করা হয়েছে। সো ওইভাবে যদি বিবেচনা করেন তাহলে এটি জামাতের আসন না, এই সবগুলো আসন হচ্ছে 11 দলীয় ঐক্যের আসন। কেন বলছি, এনসিপি ওই হিসাবে কিন্তু একটি আসন পায়, কিন্তু আমরা ঐক্য সিদ্ধান্ত নিয়েছি যে এনসিপি 2 জনের যাওয়া প্রয়োজন। এবং আমাদের এই লিস্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন, একজন জুলাই শহীদের মাও কিন্তু যাচ্ছে, তিনি এই গণ অভ্যুত্থানকে ধারণ করে জুলাইয়ের পক্ষে সংসদে ভূমিকা রাখবেন জন্য তাকে কিন্তু সংসদে আমরা নির্বাচিত করেছি 11 দলের পক্ষ থেকে। অর্থাৎ সর্বশেষ কথা যেটা বলতে চাই, সামারি, সেটা হচ্ছে যারা সংরক্ষিত নারী আসনে সংসদে যাচ্ছেন তারা জামাতের, এনসিপির বা জুলাইয়ের বা জাকপার নয়। আমি যেটা মনে করি, তারা 11 দলের প্রতিনিধি হয়ে, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন। তো অর্থাৎ এখানে জামাতের পারপাস সার্ভ করার কিছু নেই, যে যার নীতিগত আদর্শ নিয়েই সংসদে যাচ্ছে 11 দলের পক্ষে, বাংলাদেশের পক্ষে, এবং সকলেই কিন্তু জুলাইয়ের পক্ষে ভূমিকা রাখবেন, বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখবেন, দেশের নারী সমাজের পক্ষে ভূমিকা রাখবেন এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার পক্ষে ভূমিকা রাখবেন বলেই আমি বিশ্বাস করি। সেখানে জাকপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, অবশ্যই জাকপার কিছু নীতিগত আদর্শ আছে, আধিপত্যবাদ বিরোধী আমাদের যে সংগ্রাম আন্দোলন, সেটা আমরা অবশ্যই সংসদে বারবার উচ্চারিত করব ইনশাআল্লাহ, এবং একই সাথে সাথে মজলুম মানুষের পক্ষে আমরা কথা বলবো, জুলাইয়ের পক্ষে কথা বলবো। কোনো নির্দিষ্ট দল ব্যক্তির পারপাস সার্ভ করার প্রয়োজন নেই, দেশের পারপাস সার্ভ করতে হবে। আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন সেটি হচ্ছে এনসিপিকে নিয়ে, যে এনসিপি আগামী নির্বাচন এককভাবে করতে চায় বা আলাদা হয়ে যাচ্ছে কি না ঐক্য থেকে, অনেক কিছু শোনা যাচ্ছে, অনেক রিউমার চলছে। আমি আমার জায়গা থেকে যেটা মনে করি সেটা হচ্ছে, সরকার দল আমাদের ঐক্যকে ব্যাহত করার জন্য, ঐক্যকে বাধাগ্রস্ত করার জন্য, 11 দলের শক্তিকে হ্রাস করার জন্য নানাবিধ রিউমার ছড়াচ্ছে সোসাইটিতে, এবং একইভাবে আমাদের মধ্যে এই 11 দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এটা যে শুধুমাত্র এনসিপিকে নিয়ে হচ্ছে তা না, এটা বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসের মাধ্যমেও করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে ইসলামিক সংগঠন বা গোষ্ঠী অথবা হেফাজতে ইসলাম বা অন্যান্য যারা আছে তাদের মাধ্যমে একটা চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস 11 দলীয় ঐক্যে যাতে না থাকে। একইভাবে বিভিন্ন রকমের ট্র্যাপ সৃষ্টি করা হচ্ছে, রিউমার ছড়ানো হচ্ছে যাতে এনসিপিকেও 11 দল থেকে বিচ্যুত করা যায়। 11 দল থেকে যদি 2টা 3টা 4টা দলকে আলাদা করে ফেলা যায় তাহলে সেইটা হবে সরকারের সার্থকতা। তারা সেই নোংরা খেলায় লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে যে ক্ষমতায় আসার পরে গণভোটের আলোকে তারা যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না সিদ্ধান্ত নিয়েছে, 70% ভোটের প্রতি তারা যেই অন্যায় অবিচার করছে এবং যেই অপমান করেছে এই দেশের মানুষকে, এইটা সামনে একটা বৃহৎ আকারের আন্দোলন এবং গণ অভ্যুত্থান নতুন করে সৃষ্টি হতে যাচ্ছে। তার আগেই তারা চায় এই 11 দলীয় ঐক্যের মধ্যে
ফাটল ধরাতে। তো আমি মনে করি এটা সরকারের একটা কুটো চাল, যেটা থেকে আমাদের সংযত থাকতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে সামনের যত ধরনের এই জাতীয় নীল নকশা হয় সেটাকে ভেঙে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে আগেও যেভাবে ছিলাম সেভাবে যাতে এগিয়ে যেতে পারি।